জামাত এনসিপি পন্থী একজন অনলাইন অ্যাক্টিভিস্টকে সম্প্রতি গ্রেপ্তার করেছে সরকার। গতকালকে তাকে গ্রেপ্তার করার পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এরকম তথ্যও আসছে এবং সেই গ্রেপ্তারের ব্যাপারে এনসিপি জামাত বিভিন্ন পক্ষ থেকে প্রতিবাদ জানানো হচ্ছে এবং অযথা অহেতুক শুধুমাত্র সরকারের সমালোচনা করার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে এরকম দাবি করা হচ্ছে। এনসিপি এটা নিয়ে একটা বড় প্রতিবাদ লিপি দিয়েছে গণমাধ্যমকে, সেটাও আমরা দেখেছি। কে এই অ্যাক্টিভিস্ট, কেন তাকে গ্রেপ্তার করা হলো? একজন মানুষ যে অনলাইন অ্যাক্টিভিস্ট, সেই মানুষটা শুধুমাত্র সরকারের সমালোচনা করলে তাকে কেন সরকার গ্রেপ্তার করবে? এটা কি ইউনুসীয় ফর্মুলা কিনা? ইউনুসের আমলে যে ঘটনাগুলো ইউনুস করেছেন তখন এনসিপি কিংবা জামাতের কোনো ধরনের প্রতিবাদ আমরা না দেখলেও এখন প্রতিবাদ দেখছি কেন? সেটা তাদের দলের বিপক্ষে যাচ্ছে বলে প্রতিবাদ তারা করছে কিনা? আদতে এই ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে কি কি করেছেন বলে অভিযোগ উঠছে সরকারের পক্ষ থেকে এবং সরকারের সমর্থকদের পক্ষ থেকে, সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করব এবং সেটা বোঝার চেষ্টা করব যে এই গ্রেপ্তারের প্রেক্ষাপট এই ব্যক্তি তিনি নিজেই তৈরি করেছেন নাকি যে অভিযোগ এনসিপি করছে চিফ হুইপের একটা কার্টুন ফেসবুকে পোস্ট করার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করব। তবে ঘটনাটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে, যেটা আপনারাও হয়তো জেনেছেন, কিন্তু একেবারে ঘটনার ভেতরে আরও চাঞ্চল্যকর খবর আমরা পেয়েছি, সেটাই তুলে ধরবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম একজন অনলাইন অ্যাক্টিভিস্টে সরকার গ্রেপ্তার করেছে। তার নাম এম এ হাসান নাসিম। এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি জামাতপন্থী অ্যাক্টিভিস্ট এটা বলা হচ্ছে, দাবি করা হচ্ছে। এনসিপি এই ব্যাপারে প্রতিবাদ দিয়েছে। এনসিপির প্রতিবাদটা গণমাধ্যমে একটু দেখে নিন। সেখানে বলা হচ্ছে, চিফ হুইপের কার্টুন প্রচারের অভিযোগে নাসিমকে গ্রেপ্তারের নিন্দা এনসিপির। তারা বলছে, সরকারের বিরোধিতার অভিযোগে এম হাসান নাসিম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছে তারা। এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটি তার অনতিবিলম্বে মুক্তিও দাবি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকালকে রাত 8টায় হাসান নাসিম নামের একজন অ্যাক্টিভিস্টকে সরকারের বিরোধিতার অভিযোগে কোনো ওয়ারেন্ট ছাড়া তাকে গ্রেপ্তার করা হয়। সাইবার সুরক্ষা অধ্যাদেশের 25 ও 27 ধারা মোতাবেক মামলা করা হয়। আদালত ভুক্তভোগীকে জামিনের বদলে কারাগারে পাঠিয়েছেন। এনসিপি এই মিথ্যা ভিত্তিহীন মামলা এবং নাগরিক হয়রানির তীব্র প্রতিবাদ জানিয়েছে। সরকার দলীয় চিফ হুইপের যে বক্তব্য প্রচারের দায়ে ভুক্তভোগীকে গ্রেপ্তার করা হয়েছে তা তিনি নিজেই সংসদ অধিবেশনের বৈঠকে মজার ছলে বলেছিলেন। চিফ হুইপের ওই কথাকে উদ্ধৃত করে একটি রাজনৈতিক কার্টুন প্রচার করেছিল ভুক্তভোগীর পরিচালিত এই ফেসবুক পেজ। ফলে স্রেফ একটি রাজনৈতিক কার্টুন বানানো ও প্রচারের দায়ে চিফ হুইপের একনিষ্ঠ একজন কর্মীর অভিযোগের ভিত্তিতে ভুক্তভোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ, এরকম অভিযোগ এনসিপির পক্ষ থেকে করা হচ্ছে এবং জামাতের পক্ষ থেকেও এই ব্যাপারে প্রতিবাদ জানানো হয়েছে, নিন্দা জানানো হয়েছে। এই নিন্দা যখন জানানো হচ্ছে তখন একটু আমরা জেনে দেখি যে এই ব্যক্তিকে একজন জামাত নেতার সঙ্গে তার ঘনিষ্ঠ একটা মুহূর্তের ছবি প্রকাশ করেছেন বিদেশে অবস্থানরত বাংলাদেশের সাংবাদিক নাজমুস সাকিব। সেই ছবিটা আপনারা দেখে নিন। সেই ছবিতে দেখা যাচ্ছে ঘনিষ্ঠভাবে আলাপ করছেন কোনো একজন জামাত নেতার সঙ্গে। এই ঘটনাকে কেন্দ্র করে এই হাসান কি করেছেন ফেসবুকে, সেটাকে কেন্দ্র করে সাংবাদিক নাজমুস সাকিব তিনি একটা ফেসবুক পোস্ট দিয়েছেন। তার ফেসবুক পোস্টটাও দেখে নিন। সেই ফেসবুক পোস্টে তিনি এই ব্যক্তিকে, এই অ্যাক্টিভিস্ট হাসান নাসিম, তাকে জামাতের কর্মী, জামাতের অনুসারী এমনটা দাবি করেছেন। দাবি করে তিনি তুলে ধরেছেন যে ফেসবুকে এই হাসান নাসিম কি করেছেন, কি পোস্ট দিয়েছেন এবং আমরাও তার ফেসবুক পোস্ট ঘেটে এগুলোর সত্যতা পেয়েছি। যে অভিযোগগুলো উঠেছে সেটা হচ্ছে যে 2023 সালের 2রা জুন আমজনতার দলের তারেক ও তার স্ত্রীর একটি ছবি শেয়ার করেছেন হাসান নাসিম। সেখানে লেখা রয়েছে, তারেকের বউটা ঝাক্কাস, কেউ আবার বিকাশে বউকে চায়েন না। এরপরে অভিযোগ হয়েছে ওই একই পোস্টে তারেক এবং তারেকের স্ত্রীর ছবি দিয়ে লেখা, তারেক আর তারেকের হিমসাগর আম। 14 আগস্ট 2025 পাকিস্তানের স্বাধীনতা দিবসে পাকিস্তানের পতাকা সহ উনি ফেসবুকে পোস্ট দিয়েছেন, লিখেছেন, প্রথম আজাদির মুবারকবাদ।
অর্থাৎ পাকিস্তানের স্বাধীনতা দিবস তিনি পালন করছেন। এই ঘটনা প্রমাণ করে যে তিনি কোন পন্থী। এরপরে 10 সেপ্টেম্বর 2025 সাংবাদিক শাহেদ আলম, মাসুদ কামাল, ডাক্তার জাহেদ, আব্দুল নূর তুষারের ছবি পোস্ট করে লিখেছে উজবুকস, মানে তারা উজবুক এরকম লিখেছেন। 17 ডিসেম্বর 2025 জুলকারনাইন শায়েরের ছবি বিকৃত করে জোকারনাইন শায়ের লিখেছেন ফেসবুকে তিনি। 21 ডিসেম্বর 2025 জুলকারনাইন শায়েরের ছবির সঙ্গে লিখেছে ভারতীয় এজেন্ট বাস্তবে, অর্থাৎ শায়েরকে ভারতীয় এজেন্ট বলেছেন। 27 ডিসেম্বর 2025 প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিকৃত করে কার্টুন এঁকে ক্যাপশন দিয়েছেন তারেক রহমান আরাক মেহমান। 17 জানুয়ারি 2026 তৎকালীন অ্যাটর্নি জেনারেল, বর্তমানে যিনি আইনমন্ত্রী, তার ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন বা বিএনপি চমৎকার, স্বৈরাচারের পাহারাদার। এটা লিখতেই পারেন, এটা তো আর খুব খারাপ কিছু নয়। 17 জানুয়ারি 2026 মির্জা ফখরুল এবং আসাদুজ্জামানের ছবির উপরে তাদেরকে বিশ্বাসঘাতক হিসেবে বলে পোস্ট দিয়েছেন। 19 জানুয়ারি 2026 তারেক রহমানের ছবি দিয়ে তারেক রহমান ইন্টার পাস লিখে তারেক রহমানকে কটাক্ষ করেছেন। 23 জানুয়ারি 2026 তারেক রহমানকে কটাক্ষ করে লিখেছেন আমরা মুসলেকা দিয়ে লন্ডন যেতে দেখেছি। 3রা ফেব্রুয়ারি 2026 লিখেছেন তারেকের ইশারায় রাষ্ট্র ব্যাংক চলে, ক্ষমতায় গেলে ব্যাংক রাষ্ট্র গিলে খাবে তার বাহিনী। 6 ফেব্রুয়ারি 2026 ডাক্তার জাহিদের ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন আবালে মুলাখা। 10 ফেব্রুয়ারি 2026 বিএনপি নেতা আরিফুল হক চৌধুরীকে তুইতকারি করে বয়কট করার আহ্বান জানিয়ে পোস্ট দিয়েছেন। 2রা মার্চ 2026 লিখেছেন মারা খাওয়া পার্টি বিএনপি। 7 মার্চ 2026 লিখেছে বিএনপির পয়দা কেন হইছে এইটাই ওরা জানে না। 10 মার্চ 2026 স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ছবির সঙ্গে ক্যাপশন দিয়েছেন সংবিধান নিয়েই মারা খাবে। 12 মার্চ 2026 সাংবাদিক মোস্তফা ফিরোজের ছবির সঙ্গে ক্যাপশন দিয়েছে একজন ধঞ্চা সাংবাদিক। 12 মার্চ 2026 গুরুতর অসুস্থ বিএনপি নেতা মির্জা আব্বাসের ছবির সাথে ক্যাপশন দিয়েছে আব্বাস সাহেব যাওয়ার আগে পাটোয়ারির কাছে ক্ষমা চেয়ে যান। 15 মার্চ 2026 স্বরাষ্ট্রমন্ত্রীকে বিদ্রূপ করে লিখেছে স্বরাষ্ট্রমন্ত্রী শিলং সালাউদ্দিন খুব অসুস্থ, তাই শর্ট টার্ম মেমোরি লস হয়েছে। ওবায়দুল কাদের এবং সালাউদ্দিন আহমেদের ছবি দিয়ে 16 মার্চ 2026 লিখেছেন সংবিধান মেনেই কাকার মতো মারা খাবে। 19 মার্চ 2026 জুলকারনাইন শায়েরকে পোদ বালক জুলকারনাইন লিখে বিদ্রূপ করেছেন। 7 এপ্রিল 2026 তারেক রহমান এবং জাইমা রহমানকে কেন্দ্র করে অত্যন্ত আপত্তিকর পোস্টও তিনি দিয়েছেন। 3 দিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে লিখেছেন ক্ষমতার ঠাপরে ভুইলা গেছে বাপরে অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী। একই দিন আইনমন্ত্রীকে বেঈমান এবং গাদ্দার বলে পোস্ট দিয়েছেন। এরপরে 15 মার্চ 2026 সাংবাদিক শাহেদ আলমকে বিরানি আলম এবং শব্দটা উচ্চারণ করতে আমার মুখে বাজছে, খুবই বর্গীয় একটা গালি, সেই গালি দিয়ে তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন শাহেদ আলমকে। নাজমুস সাকিব সাংবাদিক, তিনি দাবি করছেন এছাড়া তার প্রোফাইল জুড়ে আরও অনেক আপত্তিকর মানহানিকর পোস্ট রয়েছে। ভয়ঙ্কর নারী বিদ্বেষ ধারণ করা উগ্রবাদী এই পাকিস্তান প্রেমী জামাতিকে আটকের ঘটনাকে মত প্রকাশের স্বাধীনতায় বাধা হিসেবে দেখার সুযোগ নেই। আমজনতার দলের তারেক এবং তারেকের স্ত্রীকে যে ভাষায় কুরুচিপূর্ণ লেখা লিখেছে তা ক্ষমার অযোগ্য। তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে যা লিখেছে তা ক্ষমার অযোগ্য। আমি এই তিনিও একটা বাজে শব্দ, বদমাইশ শব্দ ইউজ করেছেন, তার শাস্তি চান এরকম লিখেছেন। অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে বিপক্ষে, গণমাধ্যমে পক্ষে বিপক্ষে কথাবার্তা চলছে এই অনলাইন অ্যাক্টিভিস্টকে নিয়ে। কিন্তু এই অনলাইন অ্যাক্টিভিস্ট তার রাজনৈতিক মতাদর্শ পালন করতে গিয়ে, প্রতিষ্ঠিত করতে গিয়ে বিএনপি এবং তার সমমনা দলগুলোকে যে ভাষায়, বিকৃত ভাষায় আক্রমণ করেছে, এই আক্রমণটা অবশ্যই প্রত্যাশিত নয়। আবার এটাও বলা যায় যে এরকম আক্রমণ, এটা তো বাকস্বাধীনতা থাকার কথা, যে বাকস্বাধীনতা আমরা চেয়েছিলাম। শেখ হাসিনার আমলে বাকস্বাধীনতা আমরা পাইনি বলে তাকে ফ্যাসিস্ট বলে তাড়িয়ে দিয়েছে। এরপরে আমরা এমনই বাকস্বাধীনতা দেখলাম যে জাতীয় গালাগালিকে জাতীয় শব্দে পরিণত করা হলো, এবং এই গালাগালি যারা যে ব্যক্তি প্রতিষ্ঠিত করেছেন তাকে একেবারে নবী রাসূলের পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলো। তার নামের মৃত্যুর পরে তার নামের পাশে
রহমতুল্লাহি আলাহি এই শব্দ পর্যন্ত ব্যবহার করতে আমরা দেখেছি। তার মানে গালিবাজি এবং অশ্লীল রুচিহীন শব্দের প্রয়োগ একটা শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই চর্চাটা স্প্রেড করে দেওয়া হয়েছে এই আগামী প্রজন্মের কাছে, বর্তমান প্রজন্মের কাছে। গালিটাই এখন শিল্প হয়ে গেছে এবং যারা গালিগালাজ করেছে তাদেরকে নবী রাসূলের পর্যায়ে নিয়ে যাওয়ার যে চেষ্টা প্রফেসর ইউনূসের ১.৫ বছরের মেটিকুলাস শাসন আমলে, সেই ধারা এখন পর্যন্ত অব্যাহত আছে। সেই চিত্রই আমরা দেখছি। বাক স্বাধীনতা যেমন প্রয়োজন, তেমনি বাক স্বাধীনতারও একটা লিমিট থাকা উচিত। আমি বাক স্বাধীনতা ভোগ করব, আমি সরকারের সমালোচনা করব, তার মানে এই না যে কুরুচিপূর্ণ শব্দ প্রয়োগ করে, নারী বিদ্বেষী শব্দ প্রয়োগ করে নারীদেরকে হেনস্থা করা, মানে অপমান করা এবং পাকিস্তানের স্বাধীনতা দিবস পালন করা, এই ব্যাপারগুলো তো প্রতিষ্ঠিত হয় যে রাজনৈতিক আদর্শ এবং রুচিবোধ কোথায় চলে যায়। তারপরেও আমরা কামনা করতে চাই যে সরকার বাক স্বাধীনতাটা নিশ্চিত করবে, কাউকে হয়রানি করবে না। যদি এই ব্যক্তি সত্যিকার অর্থেই নির্দোষ হয়ে থাকেন তাহলে তার জামিন হবে, তার মুক্তি হবে। কিন্তু যদি এই অপরাধগুলো মানে মনে হয় যে তিনি এটা ধারাবাহিকভাবেই করে চলেছেন, এটাতে থামাথামির তার কোনো ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে না, তাহলে আগামীর প্রজন্মের কাছে একটা মানে একটা বার্তা দেওয়ার জন্য হলেও বোধহয় এই ব্যাপারগুলোতে সরকারের কঠোর হওয়া উচিত। দর্শক, আপনি কি মনে করেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।